21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভার সঞ্চালক ভাই নয়ন, দীর্ঘক্ষণ ধরে এই সভা চলছে। ভগবানমোলা অঞ্চলের সভায় আমি ছিলাম। এখানে যারা ছিলেন, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি একটু আগেই তিনি তার বক্তব্য রাখলেন, ইসমাইল সাহেব তার বক্তব্য রেখেছেন, ভাই ইমরান হোসেন প্রামাণিক রকি তার বক্তব্য রেখেছেন, রবিউল মাস্টারমশাইরা ছিলেন, অনেক বক্তার বক্তব্য শুনেছেন। দীর্ঘক্ষণ বক্তৃতা করে আপনাদের বিরক্তি আমি বাড়াবো না, কিন্তু এই 21শে জুলাইয়ের প্রাক্কালে আমরা এখানে যারা সমবেত হয়েছি এবং আমাদের মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছচ্ছে, তাদের কাছে আমাদের কিছু কথা বলার আছে। আমার পূর্ববর্তী বক্তারা 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা এবং তার লক্ষ্যমাত্রা এবং আমাদের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন। আমি সেই দিকটাতে যাব না। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় নামটা কতটা গুরুত্বপূর্ণ। আজ থেকে বছর দেড়েক আগে, লোকসভা নির্বাচনের আগে, ভারতবর্ষের বিজেপি বিরোধী দলগুলো একত্রিত হওয়ার একটা চেষ্টা করেছিল। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যে বিজেপি বিরোধী একটা জোট গোটা ভারতবর্ষ জুড়ে গড়ে তোলার একটা চেষ্টা হয়েছিল, যেখানে কেন্দ্রের আমাদের কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন, যারা দিল্লি থেকে গোটা ভারতবর্ষের কংগ্রেসী সংগঠনটাকে পরিচালনা করেন, তারা আন্তরিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একরোখা বিজেপি বিরোধিতাকে পাথেয় করে তাকে এই জোটের নামকরণের দায়িত্ব দেন। সেই জোটটার নামকরণ হয় INDIA, ইন্ডিয়া জোট। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটের নামকরণটা করে দেন, যেখানে ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্ব, AICC যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে শূন্য করে দেওয়ার লক্ষ্যে AICC যখন সচেষ্ট, তখন এই পশ্চিমবঙ্গের একজন নেতা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে, নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থে, নিজের সাংসদ পদটা বাঁচিয়ে রাখার জন্য কংগ্রেস দলটাকে একটা পৈশাচিক দল বলবো, CPM কে বলতে চাইছি, পৈশাচিক দল বলবো, সেই দলটাকে সঙ্গে নিয়ে জোট করার অপচেষ্টা করতে লাগলেন। অধীর চৌধুরীর উদ্দেশ্য কিন্তু সেটা নয়। অধীর চৌধুরীর উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃতিত্ব, যেটাকে গোটা ভারতবর্ষ মেনে নিচ্ছে, অধীর চৌধুরীর উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কৃতিত্বটাকে খাটো করা। যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হতো, আমরা নিশ্চিতভাবে, আমরা সাধারণ যারা রাজনৈতিক কর্মী, আমরা সবাই আন্দাজ করতে পারি যে বহরমপুর সিটটা, যেহেতু উনি উইনিং সাংসদ, ওনাকে সিটটা ছাড়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটো সিট বা 3টে সিট ছাড়ার কথা বলেছিলেন, সেখানে ওই সিটটা আমরা আশা করতেই পারতাম যে তিনি পেতেন, তিনি জিততেন। কিন্তু ওনার জেতাটা কোনো উদ্দেশ্য ছিল না। ওনার উদ্দেশ্য ছিল তলায় তলায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে কংগ্রেসের ছাতার তলায় থেকে বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর হাত শক্ত করা। সেটা আজকে প্রমাণিত। কোনো কারণ ছিল না। সাদা চোখে আমরা যারা রাজনীতিবিদ আছি,
আমরা যদি খুব সাদা চোখে ভাবি, আমি একজন ব্যক্তি, আমি যদি আমার জেতাটাকে সুনিশ্চিত করতে চাই, অনেকে বলে যে সিপিএম এর সঙ্গে জোট করে নিজে জেতার জন্য নয়। ওনার উদ্দেশ্যটাই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট সংখ্যা কতটা কমানো যায়। আজও কংগ্রেসি নেতাদের, তারা হয়তো রাজনৈতিক নির্দেশের বাধ্যবাধকতায় সিপিএম এর মোহাম্মদ সেলিমের সাথে ঘুরে ঘুরে বেরিয়েছেন। আমি একটা কংগ্রেসি ঘরের ছেলে, আমার জন্ম হয়েছে কংগ্রেসি ঘরানায়, আমি বেড়ে উঠেছি কংগ্রেসি ঘরানায়। আমাদের রক্তে সিপিএম এর সঙ্গে মেলামেশার জায়গা নাই। প্রমাণ নেবেন? ভগবানগোলা বিধানসভায় আমাদের দুটো ক্যান্ডিডেট ছিল। আমাদের বিধানসভার উপনির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন রেয়াত হোসেন সরকার, আর আমরা আরেকজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আমাদের লোকসভার ক্যান্ডিডেট আবু তাহের খান সাহেবকে। আমাদের রেয়াতদা কত ভোটে জিতেছে? 15,000 প্লাস ভোটে। আপনারা জানেন কি আবু তাহের খান সাহেব কত লিড পেয়েছে? প্রায় 24,000 প্লাস। কিভাবে সম্ভব হলো? জোট ছিল। ওখানে প্রার্থীর প্রতীক কি ছিল? সেলিমের কায়দা। আর এখানে ছিল হাত। সিপিএমরা হাতে ভোটটা দিয়ে দিয়েছে, কিন্তু কংগ্রেসই যে করে সে কোনোদিন কাস্তে হাতুড়িতে ভোট দিতে পারবে না বন্ধু। এই থিওরিটা সমস্ত কংগ্রেসি নেতৃত্ব জানে। বহু কংগ্রেসি নেতা যাদের সাথে আমাদের ব্যক্তিগত স্তরে সম্পর্ক আছে, তারা বলেছে ভাই বাপনদা, আমরা কাজাতে ভোট দিতে পারিনি। এই দিনের আলোর মতো পরিষ্কার সত্যটা কংগ্রেসি বন্ধুরা বুঝতে পারছে, কিন্তু অধীর চৌধুরী নিজের স্বার্থে, নিজের টিকিটা যার কাছে বাঁধা আছে তাদের দাসত্ব করার স্বার্থে অধীর চৌধুরী কিন্তু এই সত্যটা স্বীকার করেনি। আজকে একে ওকে তাকে দোষারোপ করছে, বলছে ভোটে হেরে যাওয়ার পর বলছে এই জাতপাতের ভোট কোনোদিন ছিল না। তুমি হচ্ছ জাতপাতের ভোট করার মালিক। তুমি বহরমপুর লোকসভায় প্রতি বছর এই বিজেপিকে ব্যবহার করে এত বছর সাংসদ থেকেছ, আর আজকে তুমি দোষ দিচ্ছ সাধারণ ভোটারদেরকে। পোলারাইজেশন না, পোলারাইজেশন নয়। প্রার্থী চয়নে যে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সে ধাক্কা তুমি সামলাতে পারোনি। তুমি ভেবেছিলে প্রতিবারের মতো এবারও এমন একটা প্রার্থী হবে যেখানে সব হিসাব নিকাশ উল্টে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে যাবে, কিন্তু তা হয়নি। ইউসুফ পাঠানের মতো একজন খ্যাতনামা পরেশগার মানুষকে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাস্টার স্ট্রোক দিয়েছেন, তার সুফল আমরা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে পেয়েছি। আজকে দেখুন এই জোটটা কতটা ঠুনকো ছিল, এই জোটের বুনোটের মধ্যে কতটা অবিশ্বাস ছিল। আজকে হাবাসপুর অঞ্চলে আপনাদের সঙ্গে দেখুন ভাই শাহিন, যে আদ্যপান্ত কমিউনিস্ট ছিল, খারাপ। কমিউনিজম কোনোদিন খারাপ নয়। কমিউনিজম নিয়ে আমরা পড়াশোনা যদি করি, কমিউনিজমের যে তত্ত্ব লেখা আছে সেটা অবশ্যই ভালো, কিন্তু সিপিআইএম মানেই হচ্ছে যে কমিউনিজমকে মডিফাই করে নিজের স্বজন পোষণ, নিজেদেরকে লালন পালন এবং ডানপন্থী ঘরানার জাতীয়তাবাদী ঘরানার যে সমস্ত মানুষ রয়েছে তাদের উপর শোষণ এবং উৎপীড়ন। বিগত 34 বছরের শাসন বাংলার বুকে যদি এখানে ওখানে অলিতে গলিতে খুঁজে বেড়ান, ওদের অত্যাচারের আজকে যখন দুটো দল সিপিএম এর ধরলে ধান না ধরলে পাতান, আমার গ্রামীণ ভাষায় একটা কথা আছে, সিপিএম এর কিছু যায় আসে না, যা পাই তাই। কংগ্রেস বলছে কংগ্রেস, কালে এসইউসিআই যদি বলে জোট করবো তো হ্যাঁ চলেছ, মুসলিম লীগ যদি বলে জোট করবো চলেছ, কোনো ব্যাপার না, আমাদের তো কিছুই নাই। সে গ্রামের পাশ দিয়ে যায়, সে লজ্জায় যায়, যে এক পাশ দিয়ে যদি যায় তাহলে এই কানটা দেখতে পাবে না, আমি এই কানটা তো দেখতে পাবে, এক পাশ দিয়ে গেলে এটা দিয়ে দেখতে যাবো। আর যার দোকান কাটা সে গ্রামের মাঝখানে যাবে, আবার গেলেই বাকি দুটোই তো নয়। তা সিপিএম এর অবস্থাটা হয়েছে এই। বলবো লিখে নিন, এরপরে আর বামফ্রন্টের সঙ্গে আপনাদের জোট হবে না। অধীর রঞ্জন চৌধুরীর কথা যদি না চলে
তাহলে বামফ্রন্টের সঙ্গে জোট আর হবে না। বামপন্থা শেষ। পশ্চিমবঙ্গের বুকে সিপিআইএম শূন্য ছিল, আছে, থাকবে। জাতীয়তাবাদী রাজনীতি, সেই জাতীয়তাবাদী রাজনীতির মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালের প্রাক মুহূর্তে উপলব্ধি করেছিলেন যে আমরা কংগ্রেসীরা এত লড়াই করছি, এত। তার কারণ ছিল কংগ্রেসের মধ্যে এই অধীর রঞ্জন চৌধুরীদের মতো কিছু লোক বসেছিলেন যারা কংগ্রেসের ইয়াং জেনারেশনকে উঠতে দিতে চায় না, কংগ্রেসের কোনো বড় নেতাকে কাউকে বড় হতে দিতে চায় না। 2-4টে বিধানসভা সিট, 2-1টা লোকসভা সিট জিতে নিয়ে কংগ্রেসের স্বার্থটাকে বিসর্জন দিতেন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন যে এই কংগ্রেসের সঙ্গে থেকে সিপিএমকে বাংলা থেকে সরানো যাবে না। ভাবা যায় একজন সাধারণ 8 করোড়ে মহিলা কত বড় বুকে সাহস আর কত ভালোভাবে বাংলার মানুষকে পড়েছিলেন। আদতে বাংলার মানুষ চাইছিল যে বাংলা থেকে সিপিএম শাসনের মুক্তি ঘটুক, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে বারবার প্রতিহত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বয়ংক্রিয় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগোতে এগোতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক ছিলেন, কংগ্রেসকে যে সিপিএম এর বি টিম বলেছিলেন তা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। কবে প্রমাণ হলো? যখন অধীর চৌধুরীরা সিপিএম এর সঙ্গে জোট করতে লাগলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, ঠিক কিনা? সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে সিপিএম এর বি টিম। সেদিন কিন্তু কংগ্রেসী নেতারা মানেনি, তারা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন। কিন্তু পরবর্তীতে অধীর চৌধুরীরা প্রমাণ করে দিলেন সিপিএম এর সঙ্গে জোট করে যে কংগ্রেস আদতেই সিপিএম এর বি টিম। দেখুন, কংগ্রেসী বন্ধুদেরকে আরেকবার বলি, আজ সিপিএম এর কিছু নাই। আজকে লোকসভায় আমাদের কটা সিট? 42টা। কংগ্রেসের কিছু শক্তি আছে পশ্চিমবঙ্গে, সিপিএম এর কিছু নাই, কিন্তু সিপিএম এখনো দাদাগিরি করে যাচ্ছে যে ওরা বেশি সংখ্যক সিট নেবে, তাই তো? কংগ্রেস কটা সিটে লড়েছে সাবিরুল্লাহ? 12টা না 9টা? এটা কিছুই নাই। তাহলে সিপিএম এর কাছে সারেন্ডার করা, কংগ্রেসীদেরকে লড়তে না দেওয়া। দেখুন, একটা এলাকায় যদি আপনার প্রতীকের প্রার্থী না থাকে, একটা এলাকায় যদি আপনার প্রতীকের প্রার্থী না থাকে, আপনার ভোট দেওয়ার জন্য কিন্তু বিভ্রান্ত হন। যতই জোট হোক, আমার হাতে ভোট দেব। আমি আপনাকে কালুখালীর একটা উদাহরণ দিচ্ছি। একজন ভোটার ভোট দিতে ঢুকেছে, সবাই নীরবে ভোট দিচ্ছে। আঞ্জু বেগমের বেলায় সে আঞ্জু বেগমকে ভোট দিয়ে দিয়েছে কংগ্রেসের চিহ্ন পেয়ে, চেঁচামেচি শুরু করে দিয়েছে। হাত কই, ভোট দিব তা? এই হচ্ছে কংগ্রেসীরা, এই হচ্ছে কংগ্রেসী রক্ত। এখানে কম্প্রোমাইজ হয় না, হয় না। এই অধীর চৌধুরীর সাথে কিছু দাদা জানে পার্টি আছে, যারা দাদা যা বলে তাই শুনে। আচ্ছা, আপনারা বলেন তো, মুর্শিদাবাদ জেলায় জেলা সভাপতি কে কংগ্রেসের? জানেন? জানা কংগ্রেসের জেলা সভাপতি আবু হেনা সাহেব। তার কোনো ভূমিকা দেখেন? একটা সংগঠন অধীর চৌধুরী খাড়া করে রেখেছে, বলে নাকি মুর্শিদাবাদ কংগ্রেসের গড়। জেলা সভাপতিটাকেই তো মানুষ দেখতে পায় না, দেখতে পায় না নয়, অধীর চৌধুরী তাকে দেখতে দেন না। উনি প্রদেশ সভাপতি, কিন্তু এখানে বসিয়ে রেখেছে, তাকে দিয়ে বক্তব্য ঝাড়িয়ে শেষ করে দেন, কিন্তু জেলা সভাপতির কোনো ভূমিকা নাই। এইভাবে কোনো সংগঠন চলতে পারে? জামির মোল্লার নাম মনে আছে, সিপিএম এর সম্পাদক, কিন্তু আবু হেনার নামটা মনে নাই। সাত্তার সাহেবের ছেলে, কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর সাত্তার সাহেব, এতবারের বিধায়ক, সেই মানুষ চৌধুরী নিজের মৌরুসি ডিপার্টটা চালিয়ে, ঠিকাদার সর্বস্ব সংগঠন চালিয়ে অধীর চৌধুরী কংগ্রেসটাকে শেষ করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন
যে আমাদের নেতৃত্ব, অপূর্ব সরকারের নেতৃত্বে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলায় আজকে প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য। আজকে আতিক চলে এসেছে কেন? আজকে একের পর এক আপনারা রুখতে পারবেন না। আমরা এখনো পুরো দরজা খুলিনি। আমাদের নেতা রেয়াত হোসেন সরকার অত্যন্ত বিবেচনার সাথে বিভিন্ন এলাকায় সুবিধা কাকে নিলে অসুবিধা বিচার বিবেচনা করে আমরা নিচ্ছি। হুড়হুড় করে ঢুকবে এই দুটো দলকে আর আর হাবাসপুর অঞ্চল তো বেইমানি দিয়ে একটা বেইমান করছে। আমাদের যারা করেন ছোটদেরকে এগিয়ে দেন, যার দিনকাল এই মানুষটা লোভের বশবর্তী হয়ে এত বছরের তার রাজনৈতিক সুনামকে জলাঞ্জলি দিয়ে সামান্য প্রতিষ্ঠার লোভে সেই মানুষটা বেইমানি করেছে হাবাসপুর অঞ্চলের মানুষের সাথে। বেইমানি করে আজকে সে জবাব দিতে গিয়ে আমতা করছে, আমি কিছু বলবো না। একটা পুতুল বসে আছে প্রধান, যে কিচ্ছু জানে না। আমি চ্যালেঞ্জ করছি প্রধানকে দাঁড় করিয়ে, আমার একটা সাধারণ সদস্য, আমরা এই টুনি বিবির মাটিতে দাঁড়িয়ে করবে, যদি 5টার মধ্যে একটা উত্তর দিতে পারে তাহলে ওকে প্রধান আমরা 5 বছরের জন্য মেনে নেবো। এক কথা মুখ দিয়ে বেরোবে না। আর শুনতে পাচ্ছি তার ড্রাইভার নাকি গিয়ে ওই প্রধানের ঘরে বসে থাকছে। আজকের এই সভা থেকে আপনাকে বলে গেলাম, আপনাকে যদি ফার্দার ওই প্রধানের ঘরে একজন উপভোক্তা হিসেবে যান, ঠিক আছে, 10 থেকে 15 মিনিট থাকলেন, চলে এলেন। কিন্তু যদি ওই প্রধানের ঘরে মাতব্বরি করতে থাকি, তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে নিয়ে কলার ধরে আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়বো। বয়সের লেহাজ করব না, কারণ আপনি যখন মাইক ধরেন আপনি ব্যক্তিগত জায়গায় চলে যান। আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার রুচি আমাদের নেই। আপনাকে শুধু সতর্ক করছি, আপনি ওই পঞ্চায়েতের কেউ নন। আপনার স্ত্রী ওই পঞ্চায়েতের প্রধান, তাকে প্রধানশিপ চালাতে দিন। 21শে জুলাই আমাদের সামনে অত্যন্ত পবিত্র দিন। এই 21শে জুলাইটাকেও মারা গিয়েছিল কারা? 13 জন শহীদ মারা গিয়েছিলেন। তারা কারা? কংগ্রেসের যুব কর্মী ছিলেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা কলকাতায় গিয়েছিলেন ভোটার কার্ড ইস্যুর দাবিতে। তাহলে এই শহীদ দিবসটা বড় করে পালন করার দায়িত্ব কার ছিল? কংগ্রেসের ছিল। দেখেছেন কোনোদিন কোনো টিভিতে কোথাও? আমি একবার দেখেছি। আমরা শহীদ তর্পণ করে ফিরছি, ধর্মতলার সভা আমাদের শেষ, অধীর রঞ্জন চৌধুরী একটা ম্যাটাডোরের ওপর উঠে বসে বসে শহীদ দিবসের বক্তব্য রাখছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে? 13 জন শহীদ, তরতাজা প্রাণ, সেদিন কলকাতার বুকে জ্যোতি বসুর পুলিশ তাদের রক্ত ঝরিয়ে দিয়েছে, তাদের প্রাণ হানি করে দিয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজও সেই শহীদ পরিবারকে ওই মঞ্চে বসিয়ে 10 লাখের ওপর মানুষকে সঙ্গে নিয়ে নেতারা একটা ম্যাটাডোরের ওপর এরকম একটা মাইক নিয়ে শহীদদের বক্তব্য রাখছেন। লজ্জা করে না? 5 বারের সাংসদ, আপনি ভারতবর্ষের প্রতিনিধি হয়েছেন, আপনি বিরোধী দলনেতা হয়েছেন, গুলোর কথা নিয়ে ভাবতেন। সেটা না, অন্যদিকে বইছে, সে মানুষকে এইসব বলে লাভ হয় না। আমরা শুধু কংগ্রেসী বন্ধুদের কাছে আবেদন করব যে আপনারা আমরা তৃণমূল কংগ্রেসের
নেতৃত্বরা, আমাদের বিধায়ক, আমাদের ব্লক সভাপতি রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে আপনাদের জন্য আমাদের দরজা সব সময়ের জন্য খোলা। আসুন, আপনারা আলাপ আলোচনা করুন, আমাদের বুথের নেতৃত্বের সাথে আলোচনা করুন, আমাদের অঞ্চলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করুন, আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করুন। আমরা আপনাদেরকে করে নেব এবং বাংলার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলার অনেক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বাংলার মানুষের ঘরে ঘরে তাদেরকে সুস্থ থাকার যে রসদ, তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। এখন যে কাজ কান মিলিয়ে বাংলাকে ভারতবর্ষের বুকে উন্নততর রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করি। আমাদের কাজ আগামী দিনে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। সেই জায়গাতে আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাইছি। আগামী দিনে কেউ থাকবে না মশাই, ওই হাতে গোনা কয়েকজন থেকে যাবেন রাজনৈতিক বাধ্যবাধকতায়। বাংলার মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। বাংলার তৃণমূল কংগ্রেসের সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকে আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে অপ্রতিরোধ্য শক্তি অলরেডি বানিয়ে ফেলেছি। সামনে দাঁড়াবার শক্তি আগামী দিনে আর কাউকে রাখবো না। এবার আসি আগামী পরশুদিন শহীদ তর্পণের ক্ষেত্রে। আমরা বিভিন্ন বুথ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমরা যাব। আগামীকাল সকাল থেকেই অনেকে যেতে শুরু করবেন। আমাদের থাকার জায়গা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম। সেই গীতাঞ্জলি স্টেডিয়ামে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। অনেক বড় জায়গা, দল অনেক সুন্দর ব্যবস্থা করে রাখেন থাকা এবং খাওয়ার। যারা ওই দিন যাওয়ার, কালকে সারাদিন আপনারা যে কোনো ট্রেনে আসুন, আমাদেরকে জানান, আমরা সেখানে আপনাদেরকে স্টেশনে রিসিভ করার জন্য থাকব। আপনাদেরকে সেখানে স্টেডিয়ামে গিয়ে আপনাদের থাকা খাওয়ার যে ব্যবস্থা, সে ব্যবস্থা পরিদর্শনের জন্য আমাদের টিম থাকবে। কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু একটা কথা, 10:30টার সময় যখন ভাগীরথী শিয়ালদা স্টেশনে পৌঁছবে, সেই সময় আমাদের নেতা রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা একটা বিশাল মিছিল করে ধর্মতলায় যাব। যে যেখানেই পৌঁছান না, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই, ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের যে ব্যানার, সেই ব্যানারের তলায় যেন একটা বিপুল সংখ্যক লোক আমরা সেখানে সমবেত হতে পারি। আমরা যাই। 21শে জুলাই একটা আবেগ। ওই দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, আমরা ওখানে পৌঁছাই। কিন্তু আমাদের একটু বদভ্যাসও আছে। আমরা পৌঁছালাম, কিন্তু আমরা আসল জায়গাটাতে পৌঁছালাম না। আরে বাবা, আমি যখন ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেছি, আমার ব্লকটাকে, কলকাতাকে চেনানোর দায়িত্বও তো আমার। তাই আমরা যদি ওই পৌঁছলে আমাদের ব্লকের যে আড়ে বহরে একটা বড় মিছিল যাবে। গত বছর আপনারা সকলে মিলে সবাই আমাদের সাথ দিয়েছিলেন। গতবার রনপা বাজনা নিয়ে আমরা কিন্তু ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের বড় মিছিল ধর্মতলা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। এবারও করব, শুধু আপনাদের সাপোর্ট দরকার। যে যেখানেই যে অবস্থায় থাকুন, কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমাদের বিধায়ককে ফোন করবেন। আপনারা যেখানে যা অসুবিধায় পড়বেন, আমরা আপনাদের সমস্যার সমাধানের জন্য, আপনাদের সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনাদের পাশে কলকাতায় থাকবো। ফেরার সময়ও যদি প্রয়োজন পড়ে, কোনো অসুবিধা হয়, আমাদেরকে অবশ্যই ফোন করবেন।